Hello everyone. Hope you all are doing great. আমাদের আজকের এই মিড দ্য ইয়াং প্রফেশনাল ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপের পক্ষ থেকে ডেভেলপমেন্টের অর্গানাইজেশনটির পক্ষ থেকে এই প্রোগ্রামটি করে থাকি। যারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাদেরকে আসলে কেন্দ্র করে উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা, যাতে করে যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে কাজ করছেন তাদের কাছ থেকে রিয়েল এক্সপিরিয়েন্সেস গুলো শুনে এবং কোন বিষয়গুলো, কোন স্কিলস গুলো আসলে প্রফেশনাল সেক্টরে কাজে লাগে এবং সেই প্রফেশনাল যারা আমাদের এই প্রোগ্রামে আসেন তাদের ক্যারিয়ার এন্ট্রি জার্নিটা আসলে কিরকম ছিল স্টুডেন্ট লাইফ থেকে, সেই বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমরা একটু ডিসকাস করি, যাতে করে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয় স্টুডেন্টদের মধ্য থেকে যে গ্র্যাজুয়েশন শেষ করার আগেই তারা যাতে কিছু স্পেসিফিক কি স্কিলস ডেভেলপ করে রাখে নিজেদেরকে মার্কেট সাথে সামঞ্জস্য রেখে, এবং কিছু বেসিক স্কিলস ডেভেলপ করে। সো এই অ্যাওয়ারনেস সেশন এবং ইনফরমেশন দিয়ে আমরা আমাদের প্রোগ্রামটা সাজিয়ে ইন জেনারেল। সো আমাদের আজকের প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছি জোনাস জামান আপুকে, যিনি সিনিয়র এইচআর অফিসার হিসেবে আছেন ব্র্যাকে। আপুর স্টুডেন্ট লাইফ এবং ওনার প্রফেশনাল ক্যারিয়ার জার্নি এবং নানান বিষয় জানবো ওনার কাছ থেকে, যাতে করে স্টুডেন্টরা এই সেশন থেকে কিছু কি টেকওয়েস নিতে পারে, যে তাদেরকে কিভাবে তারা নিজেদেরকে গ্র্যাজুয়েশনের আগে ফিউচার রেডি করে গড়ে তুলতে পারে। সো জনাব, ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অন দিস প্ল্যাটফর্ম। আমি অনেক বেশি এক্সাইটেড আমার স্কিলস এন্ড এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকে স্পেশালি বিকজ আসলে প্রফেশনের কাজের পাশাপাশি এই যে রাতে সময় বের করে কিছু অভিজ্ঞতা শেয়ার করা, টায়ার্ড থাকা হয় আসলে অনেক সময়, হয়তো এক্সস্টেড থাকা হয় কাজের প্রেশারে, বাট এই টাইমটা দেওয়ার জন্য আপনাকে আগেই ধন্যবাদ দিয়ে রাখছি। সো আপু, আমরা প্রথমে জানতে চাই যে আপনার স্টুডেন্ট লাইফ কিরকম ছিল, এবং আপনার সম্পর্কে সংক্ষেপে একটু শেয়ার করতেন যে হাউ ওয়াজ ইউর স্টুডেন্ট লাইফ, কি কি করেছেন স্টুডেন্ট থাকা অবস্থায়, এবং কি কি শিখেছেন আপনি যখন স্টুডেন্ট ছিলেন, সেই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, এইচএসসির আগে তো তেমন কিছুই বলার নেই। ওটা পুরোপুরি টিপিক্যাল বাংলা মিডিয়ামের গভর্নমেন্ট এডুকেশন ছিল। সারা জীবন সরকারিতেই পড়েছি, সরকারিতেই বড় হয়েছি। ব্যাচেলার্স কমপ্লিট করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে। আমি খুলনা ইউনিভার্সিটির মানে এইচআরএম এর 17 ব্যাচের একজন স্টুডেন্ট। গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2022-তে খুলনা ইউনিভার্সিটি থেকে। তারপরে হচ্ছে থাইল্যান্ডে 2 বছর এমবিএ করেছিলাম এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। স্টুডেন্ট লাইফে খুবই বেশি পড়ুয়া ছিলাম, খুবই বেশি যেটাকে বলে টিচার্স প্যাট টাইপের, ওই টাইপের ছিলাম। খুব বেশি সিজিপিএ ফোকাস ছিলাম। সেটা ব্যাচেলার্সে। মাস্টার্সে যাওয়ার পরে আর কি মোটামুটি অন্যান্য দিকগুলো এক্সপ্লোর করা শুরু করি। আর এখন বর্তমানে আমি ব্র্যাকে আছি। খুব রিসেন্টলি আর কি জয়েন করেছি এমবিএ শেষ করার পরপরই। এটাই আপাতত। গ্রেট। আপু, আপনি বলছেন এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেছেন। সো আপনার কেন মনে হলো যে বাংলাদেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিয়ে আসা উচিত? মানে আপনার মোটিভেশনটা কি ছিল ওই টাইমে? তো প্রথমত হচ্ছে যখন খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, এটা এরকম না যে খুলনা ইউনিভার্সিটির পড়াশোনা ভালো না বা টিচার্সরা সাপোর্টিভ ছিল না বা এই টাইপের কোনো কিছুই না, ঠিক আছে। খুলনা ইউনিভার্সিটি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আসলে নিজের পার্সোনাল ইচ্ছা ছিল যে আমি ট্রাভেল করবো, আর আমি বাইরের থেকে বাইরের রিসোর্স সম্পর্কে জানবো এবং বাইরের পড়াশোনার স্টাইলটা সম্পর্কেও জানবো। যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে প্রথম গোত্রের স্টুডেন্টদের মধ্যে ছিলাম, তো সবাই দেখতেছিলাম যে বিদেশে যাচ্ছে, পড়াশোনা করতেছে, স্কলারশিপ নিচ্ছে। সো ওই দিক থেকে আর কি আমিও চেষ্টা করলাম যে আমার কোনো অপশনস আসে কিনা। খুবই বলা যায় গ্রাজুয়েশনের পরপরই খুবই তাড়াহুড়ো করে 2-3টা অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের ওই সময় খুব ইচ্ছা ছিল ইরাসমাস মুন্দুসের স্কলারশিপ নিয়ে বিদেশে যাব, কিন্তু হচ্ছে টাইমিং এর কারণে, যেহেতু আমাদের কোভিড এর জন্য কিছু অ্যাপ্লিকেশনস ডিলে হয়েছিল, ওই জন্য টাইম মতো অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারিনি। রেজাল্টটা তখন আসেনি। তো কিছু কিছু জায়গায় অ্যাপ্লিকেশন করতে করতে এআইটির কাছ থেকে কল আসলো। যখন এআইটির কাছ থেকে কল আসলো, আমি আমার ডিপার্টমেন্টেরই কয়েকজনের কাছ থেকে শুনলাম যে এআইটি সম্পর্কে, যে জায়গাটা কেমন, টিচার্সটা কেমন, এক্সপিরিয়েন্সটা কেমন, এবং আমাদের কেইউ এর
অনেক পিপল এআইটি থেকে পড়াশোনা করেছে এবং গ্রাজুয়েট করেছে এবং তারা সবাই এআইটির ব্যাপারে অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছিল। তো আমি ভাবলাম যে না, যাওয়া যায়, আর যেহেতু বাসারও কাছে আছে, তো দ্যাটস ইট বেসিক্যালি। গ্রেট। আপু আপনার অভিজ্ঞতা কিরকম হলো, লাইক যদি বলি যে বাইরে আসলে এখন তো আমরা একটা গ্লোবাল ভিলেজ যে বলে যে পুরো বিশ্বটা আসলে সবার জন্য অ্যাক্সেসিবল। সো এই পার্সপেক্টিভে আমাদেরকে কেন দেশের গণ্ডির বাইরে বিভিন্ন অপরচুনিটি, স্কলারশিপ হতে পারে, কাজের ক্ষেত্র হতে পারে, বিজনেস হতে পারে, বিভিন্ন অপরচুনিটি এক্সপ্লোর করার আসলে কেন উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, এটা পুরোপুরি একজন ইন্ডিভিজুয়ালের ডিসিশন। এটা এখানে আমি করেছি বলে আরেকজনের করতে হবে, বা আরেকজন করছে না বলে আমি করব না, এরকম কোনো ব্যাপার নেই। আমি কতখানি নিজেকে এক্সপ্লোর করতে চাই, আমি কতখানি দেখতে চাই, আমি কতখানি শিখতে চাই, আমি কতখানি জানতে চাই, আমি আদৌ জানতে চাই কিনা, আমার কি মনে হয় যে আমি এখানে যেরকম আছি সেরকম ভালো আছি, নাকি আমি একটু দেখে আসতে চাই যে পাশের মানুষটা কি করছে এবং সেখান থেকে কিছু জ্ঞান অর্জন করে নিজের লাইফে খাটাতে চাই। তো সেইখান থেকেই আর কি আপনার চিন্তা করতে হবে যে আপনি আদৌ বিদেশে পড়াশোনা করতে যেতে চান কি চান না। সবার জন্য এটা না, এবং এটা খুব বেশি ইজি জিনিসও না যে নিজের ফ্যামিলি আর নিজের ব্যাকগ্রাউন্ড ছেড়ে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালচারে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা বড় ইস্যু। কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে শেখাটাও একটা অনেক বড় লার্নিং, এবং সেইটা আমাদেরকে সবসময় শেখানো হয় না। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে যারা বাংলাদেশে বসে দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে চায়, কিন্তু সেখানেও আমরা নিজেদের কালচার, নিজেদের ল্যাঙ্গুয়েজ এবং নিজেদের গণ্ডির মানুষই পাই। হ্যাঁ, হয়তো এলাকাভেদে একটুখানি ডিফারেন্স, কিন্তু খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই। গ্লোবাল ভিলেজে যখন আমরা আছি এবং যখন আমরা গ্লোবাল কমিউনিটির কথা এত বেশি তুলছি, এবং আমরা যখন নিজেদেরকে ওরকম একটা প্ল্যাটফর্মে দেখতে চাবো, তখন আমরা যদি ওই প্ল্যাটফর্মের ব্যাপারে কিছু নাই জানি, তাহলে আমরা কি কন্ট্রিবিউট করবো? এই জন্য আমার মনে হয় যে যারা চায় তাদের উচিত এই ব্যাপারটা এক্সপ্লোর করা। অ্যাবসলিউটলি। সো আপনি যদি বলি আপনার ওভারঅল স্টুডেন্ট লাইফে কোন কোন কি স্কিলস গুলো আপনি ডেভেলপ করেছিলেন, সেই সম্পর্কে একটু বলতেন, এবং কিভাবে ডেভেলপ করেছিলেন? মোটামুটি প্রেশার খেয়েই ডেভেলপ করা লাগছে। যখন যে স্কিল লাগছে সেটা অটো কষ্ট করে হলেও ডেভেলপ করা লাগছে। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেটা আমি বলবো, যেটা সব স্টুডেন্টদের প্রথম থেকে নজরে রাখা উচিত, সেটা হচ্ছে তাদের অবশ্যই নিজেদের কমিউনিকেশন স্কিলস এর উপরে খুব বেশি ফোকাস করা উচিত। অ্যান্ড কমিউনিকেশন স্কিল নট ইন দ্য সেন্স দ্যাট আমি অনেক কথা বলতে পারি, আমি অনেক আসর জমাতে পারি, নট দ্যাট। কমিউনিকেশন স্কিল ইজ আমি নিজেকে কত স্মার্টলি প্রেজেন্ট করতে পারি, আমি কতখানি আমার কথা বাকি মানুষদেরকে জানাতে পারি, এবং বাকি মানুষজন কতখানি আমার কথা রিটেন করতে পারে, আমি কতখানি বাকি মানুষের কথা শুনে তাদেরকে আমার জন্য জায়গা করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড জাগলিং লাইক মাল্টিপল টাস্কস অ্যাট আ টাইম, এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্ট লাইফে সবাই মনে করে যে 5টা লেকচার একসাথে অ্যাটেন্ড করা লাগতেছে, অনেক বেশি প্রেশার। কিন্তু এটা আসলে ঠিক না। যখন একজন স্টুডেন্ট মানে কেবল স্টুডেন্ট লাইফ শেষ করে নতুন নতুন জবে ঢুকবে, তখন মনে হবে ও স্টুডেন্ট লাইফটা আসলে অনেক শান্তির ছিল, জবের চাইতে অনেক বেশি প্রেশার। বাট communication and juggling multiple tasks, those are the most two important things that people should learn while they are in university, because ওইখানে খুব কম রিস্কে এগুলো শেখা যায়। বাইরে এসে যদি শেখা হয় তাহলে রিস্ক বেশি থাকে। অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে রিলেটেড টু কমিউনিকেশন, বাট অনেক বেশি নেটওয়ার্কিং করতে জানতে হবে। যত টাইপের যত সেমিনার আছে, যত কনফারেন্স আছে, যত টক শোজ আছে, ডাজেন্ট ম্যাটার টিকিট পাওয়া যাইতেছে কি পাওয়া যাইতেছে না, যদি অপরচুনিটি থাকে যাওয়া উচিত, যদি অপরচুনিটি থাকে মানুষের সাথে কথা বলা উচিত। কারণ কেউ যদি কারো নাম নাই জানে, তাহলে তাকে কেন ডাকবে পরবর্তীতে? অ্যাবসলিউটলি। এবং কমিউনিকেশনের কথা যেটা বললেন, আলটিমেটলি এটার সাথে খুবই করবে আমার যে মতামত, কমন সেন্স, রিটেন কমিউনিকেশন, কাকে কিভাবে অ্যাড্রেস করতে হয়, কোন কথা কিভাবে বলতে হয়, ইন্টারনাল এক্সটার্নাল স্টেক হোল্ডারদের সাথে কিভাবে আসলে কমিউনিকেট করতে হয়, এটা কিন্তু আসলে একটা কমন সেন্স এবং খুবই সিম্পল একটা স্কিল যেটা সবারই থাকা উচিত। আপনি যেটা বললেন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা কাজে দেয়।
যে কমিউনিকেশন, যে আমি যদি জানাতে না পারি, সো ইটস মানে খুবই পাওয়ারফুল। এবং দেখা যায় এই একটা স্কিল যদি স্পেশালি স্টুডেন্টসরা ভালো মতো ডেভেলপ করে, তাহলে কিন্তু দেখা যাবে তারা আসলে অন্য একটা জায়গায় গিয়ে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করতে পারবে আর কি। সো আপু, আমরা তারপর চলে আসি আপনার পড়াশোনার শেষে প্রফেশনাল ক্যারিয়ারে যখন আপনি এন্ট্রি করেন, আপনার সেই জার্নিটা কিরকম ছিল? আমি পড়াশোনা করতে করতে প্রফেশনালিজমের মধ্যে ঢুকে গেছিলাম। আমি যখন এআইটি তে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমি একই সাথে থিসিস আর ইন্টার্নশিপ পাশাপাশি করতেছিলাম। আমি 9 to 5 জব করতেছি থাইল্যান্ডে বসে, আর উইকেন্ডস গুলাতে বসে বসে থিসিস লিখতেছি। ওইটা ছিল আমার মানে ফার্স্ট স্টেপ টুয়ার্ডস প্রফেশনাল ক্যারিয়ার। অ্যান্ড ওইখান থেকে মানে আমাকে পুরোপুরি আমার মেন্টর গুলা এত ভালো ছিল, এবং আলহামদুলিল্লাহ আমি এটা বলতে পারি যে আমাকে পুরো হাতে ধরে দেখানো হয়েছে যে এইচআর এর প্রত্যেকটা কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। এবং আমার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবং এটা তাও নন ক্রেডিটেড ইন্টার্নশিপ ছিল, সো আমি নিজে গিয়েছিলাম তাদের কাছ থেকে শিখতে, এবং তারা আমাকে নিয়ে সুন্দর করে শিখিয়েছে। সেটা ছিল ফার্স্ট। গ্রাজুয়েশন করেছি মে মাসের 17 তারিখে। জুলাইতে বাংলাদেশে ফেরত আসার সাথে সাথেই ব্র্যাকে জয়েন করে ফেলেছি। তো মানে খুব বেশি ডিফারেন্স ছিল না, মানে ফ্রম ইউনো getting an internship to getting a job. It was like what in between 2 months, 2.5 months এর ডিফারেন্স ছিল। গ্রেট। সো আপনার থিসিস এবং ইন্টার্নশিপ, সো আপনার যদি চয়েস দেওয়া হয়, সো আপনি কোনটাকে মানে প্রথমে বেছে নেবেন, থিসিস অর ইন্টার্নশিপ? অবভিয়াসলি ইন্টার্নশিপ। যারা প্রফেশনাল ক্যারিয়ার করতে যাচ্ছে তাদের কাছে ইন্টার্নশিপের চাইতে বেস্ট কিছু হইতে পারে না। যারা একাডেমিয়াতে যেতে যাচ্ছে তাদের জন্য থিসিস, যারা ভবিষ্যতে পিএইচডি করতে চায় তাদের জন্য থিসিস, যারা নিজেদেরকে একজন প্রফেশনাল হিসেবে স্ট্যাবলিশ করতে চায় এবং প্রপার জব লাইফে ঢুকতে চায়, তাদেরকে ইন্টারভিউ ক্র্যাক করতে তাদের অবশ্যই ইন্টার্নশিপ থাকতে হবে, না হলে তারা বেসিক কোয়েশ্চেন অ্যান্সার কিভাবে করতে হবে সেটা জানবে না। আমাকে যদি এখন আমি এখন মানুষের ইন্টারভিউ নিত, আমি এটা বলতে পারবো। আমাকে যদি কেউ একজন কোয়েশ্চেন করে যে আপনি বলেন যে আপনি এরকম একটা সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি যতই বই পড়েন না কেন আপনি এটার উত্তর দিতে পারবেন না যদি না আপনার সেইটার রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স না থাকে। ছোটখাটো জিনিস হোক, আমি ধরেন একজন ভুল মানুষকে হচ্ছে কোনো একটা ইমেল পাঠিয়ে দিয়েছি, অথবা আমার অফিসে ঢোকার সাথে সাথে আমার 100টা ইমেলের রিপ্লাই দিতে হবে within 10 minutes before I have to jump into another meeting. These are the different type of tasks that you have to do every single day as a professional. কিন্তু আপনার করতে জানতে হবে। এটার সাথে লেখাপড়া বা একাডেমিক ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। অ্যাবসলিউটলি। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, স্টিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে থিসিসটাকে অনেকে মনে করে এটা আমি কোনো মতো কপি কাট পেস্ট করে দিয়ে, মানে এটা কোনো মতো একটা রিপোর্ট পাবলিশ করে দেবো, 3 মাস বা 4 মাস যে সময়টুকু থাকে আমি ওই সময়টুকু মানে একটু ঘুমায় আড্ডা দিয়ে মানে ফ্রি টাইম চিল করে কাটাবে আর কি। বাট এটা কিন্তু অনেক বড় একটা, মানে আপনি যেটা বললেন যে যারা প্রফেশনাল সেক্টরে আসতে চায়, এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি ফর স্টুডেন্টস, বিকজ এটা কিন্তু একটা মানে একটা অর্গানাইজেশনে অ্যাক্সেসটা পাওয়া, যে তারা কিভাবে রান করতেছে এবং তার স্কিল গুলো শোকেস করার মাধ্যমে বা উইকনেস গুলোকে স্ট্রেংথে কনভার্ট করার মাধ্যমে কিন্তু তারা ট্রান্সফর্ম করার মাধ্যমে কিন্তু তারা তাদেরকে একজন এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে শো করতে পারে। এই জায়গাটা আপনারা যদি আরেকটু বলেন যে আপনার ইন্টার্নশিপ করার ফলে আপনার কোন স্কিলস গুলো ডেভেলপ হয়েছে? ফার্স্ট অফ অল আমি নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন, দোজ টু আমার ইন্টার্নশিপের পুরো এক্সপিরিয়েন্স ছিল আমি কতভাবে কোথায় কোথায় কিরকম কিরকম নেটওয়ার্কিং করতে পারি। আর ইন্টার্নশিপে আরেকটা জিনিস আমি খুব ভালো মতো শিখেছিলাম, সেটা হচ্ছে কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হয়। এই ব্যাপারটাতে আমি কথা বলতে চাচ্ছিলাম যে যদি কেউ এরকম মানে আমাদের এরকম অনেকের অপরচুনিটি থাকে না বা অনেকে ইন্টার্নশিপ পায় না, সেক্ষেত্রে কি করা যেতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যত বেশি সম্ভব
ইভেন্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট অর্গানাইজেশন বা নতুন প্রজেক্ট হাতে নিয়ে কাজ করার মধ্যে ঢুকতে হবে, কোনো একটা অর্গানাইজেশনের পার্ট হতে হবে, তাহলেও অনেক স্কিল অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যায়, লাইক পিপল হ্যান্ডলিং স্কিল, যেটা একজন এইচআর এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা আপনার কি বলবো, ছোট ক্যান্টিনের কুক থেকে শুরু করে আপনি হইতেছে ইভেন আপনি আপনার এইচআর হিসেবে আপনার সিইও কেও ম্যানেজ করতে হবে মাঝে মধ্যে। তো you have to understand how to deal with every single person on like in every stage, ঠিক আছে, জবের। তো যদি ইন্টার্নশিপ সম্ভব হয় অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে, যদি ইন্টার্নশিপ সম্ভব না হয় যত বেশি প্রজেক্টসে নিজেকে ইনভলভ করা যায় সেটা করতে হবে, কোনো অর্গানাইজেশনে পারলে সেভাবে ইনভলভ করতে হবে। আরেকটা অপশন আছে, কাউকে প্রপারলি ইনা কি বলবো ইনা লিঙ্ক ওয়েতে মেন্টর হওয়ার জন্য রিকোয়েস্ট করা। সবাই এটা জানে না এবং বাংলাদেশে এটার খুব বেশি একটা প্র্যাকটিস নাই, বাট আমি প্র্যাকটিসটা পেয়েছি বাইরে। সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে অনেক লেকচার্স হতো যেখানে বিভিন্ন বাইরের প্রফেশনালসদেরকে ডাকা হতো, and when they're done with their lectures তারা আমাদেরকে নিজেদের লিঙ্কডইন প্রোফাইল দিত for us to connect, which is like that there and that, ওটাই শেষ। সবাই এটার অপরচুনিটিটা নিতে জানতো না। আমি কয়েকজনকে দেখেছি এবং আমি নিজেও দেখেছি যে আপনি শুধু লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, দ্যাট ইজ নট গোনা কাট ইট। তাদেরকে সুন্দর করে একটা মেসেজ দিতে হবে যে আমি অমুক, আমি তোমার সাথে ওখানে দেখা করেছি, আই উড লাভ টু কানেক্ট। সে যদি কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, সেকেন্ড অফ অল আপনি যদি তার ক্যারিয়ার দেখে মোটিভেটেড হন অথবা আপনি যদি তার মতো কেউ হইতে চান, তাহলে তাকে ছোট কফি চ্যাটসে ডাকতে হবে। ঠিক আছে, যে নাথিং, যে আপনি আপনার অফিসের নিচের কফি শপে আমি 1 ঘন্টার জন্য আপনার সাথে একটু গল্প করতে চাই, ক্যারিয়ার অ্যাডভাইস নিতে চাই, বেশি কোনো কিছু না। এবং বাইরের দেশে পিপলরা এটা খুব বেশি প্র্যাকটিস করে, কফি চ্যাটস অ্যান্ড ক্যারিয়ার অ্যাডভাইসেস, অ্যান্ড অনেক সময় অনেক কিছু এর মধ্যে থেকে উঠে আসে। অ্যাবসলিউটলি, এবং খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি মেনশন করেছেন। কারণ মেজরিটি প্রফেশনালস বা এন্টারপ্রেনার্স বলি বা যে যেখানে কাজ করুক না কেন, তারা কোনো না কোনো সময় স্টুডেন্ট ছিল। এবং আমরা প্রায় 6 বছর ধরে আসলে এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি বাংলাদেশে, এবং সেখানে দেখি দেশে বিদেশে ম্যাক্সিমাম 95% প্লাস কেসেস গুলোতে সবাই টাইম শেয়ার করে তাদের, লাইক স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, মেন্টরশিপ, গাইডেন্স। হয়তোবা সময়ে একটু আগে পরে হয়, বাট অবশ্যই তাদের একটা কমিটমেন্ট থাকে। তারা তাদের সময়টা যখনই তারা একটু ফ্লেক্সিবল থাকে, তখন তাদের সময়টা কিন্তু বের করে স্টুডেন্টদের ডেভেলপমেন্টের জন্য। এখন কিন্তু অনলাইন ইন পার্সন না হোক, অনলাইনেও অনেকে এই জিনিসগুলো করতে পারে। এবং another পয়েন্ট, যে নেটওয়ার্কিং এর জন্য বেস্ট প্লেস লিঙ্কডইন। সেখানে কিন্তু অনেকে একটা মিস্টেক করে, মানে র্যান্ডমলি সবাইকে, যেই হোক সবাইকে আসলে সিইওস, বিভিন্ন এইচওডি, তাদেরকে হচ্ছে র্যান্ডমলি একটা ইয়া পাঠিয়ে দেয় রিকোয়েস্ট। বাট বেস্ট অপশন হচ্ছে একটা কিন্তু কাস্টমাইজ এসএমএস, একটা মেসেজ দেওয়ার মাধ্যমে যদি রিকোয়েস্টটা সেন্ড করে, তারা কিন্তু ইয়ে করে স্টাডি করে ওনার কাছে কি জানতে চায়, কেন কানেক্টেড হতে চায়, সেই বিষয়টা যদি 1 বা 2 লাইনে লেখে, তাকে আসলে মনে রাখে বেশি ইজিলি, কানেকশনটা ক্রিয়েট হয়। সো এই বিষয়গুলো আসলে ছোট ছোট বিষয়, কিন্তু কেউ যখন আসলে ফলো করে, তার জন্য কিন্তু এটা ফিউচার অনেক কাজে দেয়। এবং আপনি যে কথাটা বললেন যে যে কোনো ইভেন্ট টিকিট শেষ হয়ে গেল ইয়া করা, বাট সেমিনার আরেকজন মানুষের এক্সপিরিয়েন্সের থেকে যত সহজে শেখা যায়, তত সহজে কিন্তু মানে নিজে থেকে থেকে শেখার একটু দীর্ঘ সময়ের ব্যাপার। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যত বেশি মানুষের কথা শোনা যায়, ইন পার্সন হোক, এটা নেটওয়ার্কিং এও হেল্প করে। সো এটা স্টুডেন্টদের জন্য বেশি হেল্পফুল হবে। এবং অলমোস্ট যেটা বললাম, যে সবাই বাংলাদেশে যদি বলি, রাইটলি যদি কেউ অ্যাপ্রোচ করে মেন্টরশিপ, সে যেই হোক, মেন্টরশিপ হোক, বা একটা সময় আপনি যেটা বললেন যে কেউ যদি ইয়া বলে যে আমি এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই, তাহলে কিন্তু সবাই কিন্তু যে প্রোয়েক্টিভ অ্যাপ্রোচ গুলো কিন্তু অনেকে পছন্দ করে। হ্যাঁ, সে শিখতে চায়, কথা তো আমার অফিসে আসলে, আমার অফিসে নিচে আমি তাকে আধা ঘন্টা সময় দিতেই পারি, বা অনলাইনে আমি তাকে আধা ঘন্টা সময় দিই, গাইডেন্স প্রোভাইড করি। সো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিভাবে চাইতে হয় যে কমিউনিকেশন স্কিল, সেখানে কিন্তু আমাদের চলে আসতে হবে যে কিভাবে একজনের কাছ থেকে তার সময়, তার কাছে মেন্টরশিপ চাইতে হয়, এটা কিন্তু একটা অনেক বড় স্কিল। সো আপু, আপনি এইচআর এর কাজ করতে গিয়ে, এইচআর প্রফেশনাল হিসেবে আপনার
জেনারেল টাস্কস গুলো কি, এবং সেই সম্পর্কে যদি একটু বলতেন যে আপনার আসলে কাজের ধরন কিরকম এবং কি কি কাজ করতে হয়। আমি এখন ব্র্যাকে কাজ করছি প্রপার একজন এইচআর জেনারেলিস্ট হিসেবে। আমার মানে এইচআর এর ব্যাপারে যতগুলো ডেফিনেশন মানুষ শুনেছে সব টাইপের কাজ আমার করতে হয়। সেটা মানে মানুষজন এইচআর এর নামটা যখন শুনে তখন শুধু ভাবে যে তারা মনে হয় পিপলকে হায়ার করে আর ফায়ার করে, বাট দ্যাটস নট ইট। আমি ব্র্যাকে আপাতত রিক্রুটমেন্টের খাতা দেখার থেকে শুরু করে কিভাবে ইন্টারভিউ নিতে হয় সেটা থেকে শুরু করে কিভাবে সিলেকশন প্রসেস অ্যাকচুয়ালি কাজ করে সেটা থেকে শুরু করে আপনার কেউ অ্যাক্সিডেন্টাল লিভে যাবে সেটা কিভাবে প্রসেস হবে, কার পেরোলে কত টাকা যাবে, কেউ আইডি কার্ড হারায় ফেলছে সেটা কিভাবে ডিল করতে হবে, কারো কনফার্মেশনের টাইম চলে আসছে সে কনফার্মেশন এখনো কেন হয়নি সেই ইস্যুগুলা বের করা, মানে ইট গোজ ফর এভরিথিং। লাইক আপনি যেদিন থেকে অর্গানাইজেশনের মধ্যে ঢুকবেন আপনার ফার্স্ট রিটেন এক্সাম থেকে শুরু করে যেদিন সেপারেটেড হবেন সেই পর্যন্ত পুরো প্রত্যেকটা স্টেপে এইচআর এর কাজ। জয়নিং ডকুমেন্টস, কনফার্মেশন, প্রমোশন, লিভ সবকিছুতে এইচআর আছে। গ্রেট। এবং এই কাজ করতে গেলে এইচআর জেনারেলিস্ট হিসেবে কোন স্কিলস গুলো জানা থাকলে প্রফেশন মানে এফিশিয়েন্টলি কাজ করা যায় বলে আপনি মনে করেন? দুইটা জিনিস। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি ভেরি টেক স্যাভি। যদিও মানে আমার কাজ অনেক বেশি ম্যানুয়াল, কিন্তু মানে আপনার সফটওয়্যার চালাতে জানতে হবে। দিস ইজ ভেরি বেসিক। অ্যান্ড আমি দেখেছি সফটওয়্যার চালানো জানাটা আসলে খুব বেশি একটা অ্যাকওয়ার্ড স্কিল, ঠিক আছে? এটা আমি একদিনে জানতে পারবো না, আমাকে খুঁটিনাটি মনে রাখতে হবে এবং খুঁটিনাটি মনে রাখার জন্য আমার ওটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমার জয়েন করার পরে আমার মনে হয়েছে যে যদি আমি কোনো একটা এইচআরআইএস সিস্টেম আগে থেকে জেনে রাখতাম বা কোর্স করে রাখতাম তাহলে মনে হয় আমার জন্য আরেক একটু ইজি হতো কনসেপ্ট গুলাকে গ্র্যাপস করতে, অথবা আমার যদি আরেকটু বেটার পিপলের কমিউনিকেশন স্কিলটা থাকতো। কারণ আমার এখানে শুধুমাত্র হায়ার আপে কথা বলতে হয় না, আমার এখানে একদম পুরো ফিল্ড লেভেলের লোকদের সাথেও কথা বলতে হয়। এখানে এমপ্যাথি একটা খুব বড় সফট স্কিল। পিপল যত আপনার কাছে আসবে আপনি তত বেশি ক্রিটিক্যাল ইস্যুস গুলো সম্পর্কে জানবেন এবং আপনি তত বেশি মানে ট্রেন্ড হইতে থাকবেন অ্যাজ এন এইচআর প্রফেশনাল। পিপল যদি আপনার কাছে আসতে না চায়, আপনার কাছে যদি কোনো ইস্যুই না আসে, আপনি কোনোদিন শিখবেনই না যে কি কি প্রবলেম মানুষ ফেস করতেছে আর কিভাবে সেগুলোকে ট্যাকেল দেওয়া উচিত। পরবর্তীতে দেখা গেল কোনো একদিন অর্গানাইজেশনের নামে কোনো একটা ইস্যু চলে আসবে কিন্তু আপনি ওটা হয়তো খুব বেসিক লেভেলেই সলভ করতে পারতেন কিন্তু আপনার কাছে কেউ আসেই নাই। So you have to be very open-minded. You have to have very kind of একটা approachable aura through your communication, and you have to understand the skills that needs to go into understanding system softwares, payrolls, and specific to details. এটা আমি ব্র্যাকে আসার পর অনেক বেশি শিখছি। আমাদের একজন এইচআর এর অলমোস্ট 500 to 550 এমপ্লয়ি হ্যান্ডেল করা লাগে at a month, which is not easy. It's a big organization and it has a lot of people. তো সেই ক্ষেত্রে যদি খুব একটা ছোট সিলি ডিটেল মিস্টেক হয়ে যায় সেইটা কিন্তু একজনের দেখা গেল আমি যদি পেরোলে একটা শূন্য কম বসায় ফেলি তাহলে কিন্তু সে একটা শূন্য কমই পাবে, ঠিক আছে? তো অ্যাটেনশন টু একটা ডিটেলস বেশি করলে কিন্তু একজনের লাইফ এক পাশের জন্য চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু সেটা তো করা যাবে না, তাইলে তো কোম্পানি আমাকে সু করবে, তাই না? সো নো, বাট দ্যাটস লাইক ইভেন আপনি যদি একটা নামের অক্ষরেও ভুল করেন পরবর্তীতে সে কিন্তু সার্টিফিকেট দেখাইলেও গভর্নমেন্ট তাকে না করে দিবে যে না এটা নকল সার্টিফিকেট বানায় আনছে বা সামথিং। সো ইউ হ্যাভ টু বি ভেরি কিন অন অ্যাটেনশন, লাইক ডিটেলস এর ব্যাপারে খুব বেশি নজর রাখতে হবে। অ্যাবসলিউটলি। লাইকেবিলিটিটা আসলে সব জায়গায় কাজে দেয় আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে। যাদেরকে লাইক ইউনিভার্সিটিতে ফ্রেন্ড সার্কেল সে জনপ্রিয়, যার লাইকেবিলিটিটা বেশি, মানুষের সাথে ভালো সম্পর্ক, আপনি যেটা বলেন এমপ্যাথেটিক যারা, তাদের কিন্তু আসলে লাইকেবিলিটিটাই বেশি হয়। একটা কমন মিসকনসেপশন হচ্ছে যে আমরা একটা বার যদি প্রফেশনাল সেক্টরে এন্ট্রি করতে পারি, আমাদের সকাল টু সন্ধ্যা অফিসে যাবো আসবো, দ্যাটস ইট, এবং লাইফ সেট।
সো এই যে আমাদের দেশে যে একটা যে প্রাইভেট সেক্টরে চাকরি থাকে না, মানে কিছু কিছু সময় মিসকনসেপশন যেটা থাকে, চাকরি চলে যায়, বের করে দেয়, হ্যাঁ, মানে নানান ধরনের নানান কথা। আলটিমেটলি কেউ কিন্তু মানে ওইভাবে একটু চিন্তা করে না কেন। স্বাভাবিক, আমাদের ফোন যদি আজকে মানে কথা কথা যদি একটা ফোন যদি 18 আপডেটের সংস্করণ 18 থাকে, বাট আমার ফোন 17 থাকে বা ধরলাম 10, আমি অনেক পিছাই কিন্তু। আমার ফোন এমনি চলবে না। সো আমরা সবসময় আপডেটেড জিনিস চাই, লেটেস্ট টেকনোলজি সংস্করণ সবকিছুই আমাদের আপডেটেড লাগে, কিন্তু নিজেদেরকে আপডেট করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা গড়িমসি ভাব থাকে। সো আপনার কাছে কি মনে হয় যে আমরা একটা প্রফেশনাল সেক্টরে এন্ট্রি করার পরে, মানে প্রফেসর হিসেবে কাজ শুরু করার পর থেকে কন্টিনিউয়াস নিজেকে ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেটা আপনি কিভাবে দেখেন এবং আপনি কিভাবে নিজেকে আপডেটেড রাখেন স্কিলস এর দিক থেকে, ইনফরমেশনের দিক থেকে? ওকে, খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন ভাইয়া। এটা আসলে সবাই চিন্তা করে যে আসলেই সত্যি যে আমি যদি একবার চাকরি পেয়ে যাই আমার লাইফ সেট, 9টা 5টা অফিস করব, বাসায় এসে ঘুম দিব, কোনো টেনশন নাই, কোনো প্রেশার নাই। কিন্তু যেটা বলতেছিলাম যে মানুষজন আসলে স্টুডেন্ট লাইফেই শান্তি থাকে, একবার চাকরিতে ঢুকলে তখন বোঝা যায় যে চাকরির অ্যাকচুয়াল প্রবলেমটা কি, মানে প্যারাটা কোথায়। আম, আমি যেটা দেখতেছি যে এখানে মেইন যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমি আমার কাজে জন্য কতখানি রেসপন্সিবল আর কতখানি অ্যাকাউন্টেবল। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন আমার অ্যাকাউন্টেবিলিটি শুধুমাত্র আমার রেজাল্ট নিয়ে, আমার সিজিপিএ নিয়ে। আমি সিজিপিএ খারাপ করলে আমার দোষ, সিজিপিএ তে ভালো করলেও আমারই সুখ। এখানে অন্য কারো কোনো লেনা দেনা নাই, হয়তো টিচারদের একটু আছে, বাট এখানে এছাড়া কিছু নাই। কিন্তু আমি যখন একটা জব সেক্টরে আসছি, আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারছি কিনা, আমি মানুষকে আমার সার্ভিসটুকু ঠিক মতো পৌঁছে দিতে পারছি কিনা, আমি আমার কাজটা ঠিক মতো তুলে দিতে পারছি কিনা, এইটার উপরে কিন্তু মানে দেখা গেল পুরো প্রোগ্রামটা ডিপেন্ড করতেছে। আপনি যদি একজন মানুষকে কনফার্মেশন দেওয়া 1 মাসের জন্য মিস করেন বা তার ডেডলাইনের 10 দিন পিছায় যায়, এটা কিন্তু তার ক্যারিয়ারকে সমস্যা বানায় ফেলতেছে। ঠিক আছে, তো এই জায়গাটা আর কি মানে খুবই ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট আমার মনে হয় যে আপনি আপনি কতখানি আপনার কাজের উপরে অ্যাকাউন্টেবিলিটি নিতে পারতেছেন। এবং আমি এখানে যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি 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 আগে বলে রাখতেছি যে একটু আনকনভেনশনাল দিক থেকে আমি খুব বেশি পড়ুয়া এখনো আছি, ইভেন জব করার মধ্যেও আছি। বাট যারা পড়ুয়া না তাদের ক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে সেম থিং, মানুষের অর্গানাইজেশনের বাইরের মানুষের সাথে কথা বলতে হবে। অর্গানাইজেশনের ভিতরে যেমন হায়ারার্কি আপে কথা বলতে হবে, সেরকম অর্গানাইজেশনের বাইরের কাছ থেকে খোঁজ আনতে হবে যে মার্কেটে কি চলতেছে, মার্কেটের এখনকার ট্রেন্ডস কি কি। আমাদের যখন আমরা ইউনিভার্সিটি থেকে একটা গ্রুপ বের হই, তাই না, আমরা কিন্তু সবাই এক জায়গায় যাই না, আমরা কিন্তু সবাই এক কোম্পানিতে যাই না। আমার অনেকগুলা ফ্রেন্ডস আছে যারা এনজিও সেক্টরেই কাজ করে এবং তারা ডিফারেন্ট ডিফারেন্ট এনজিও সেক্টরে কাজ করে, এবং আমি তাদের সবার সাথে প্রত্যেকদিন প্রপার কমিউনিকেশন রাখি যে ভাই তোদের কি চলতেছে, হোয়াট ইজ দ্য নিউ আপডেট, হোয়াট প্রজেক্টস আর ইউ গাইজ টেকিং অন, ওইখানে কোনো চেঞ্জেস আসে কিনা, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম 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 হচ্ছে, তোমাদেরও কি ওখানে ওইরকম ওইরকম চলতেছে কিনা। এইভাবে যেরকম আপনি আশেপাশের নিউজটা পেলেন। সেকেন্ড থিং হচ্ছে কয়েক মানে যদি আমরা একটা হ্যাবিট করে ফেলি যে নিউজ আর্টিকেল বা নিউজ পোর্টালগুলোর দিকে নজর রাখা, যে এই মুহূর্তে ডিমান্ড কিসের, কোন স্কিলটা এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন খুব রিসেন্টলি একটা হচ্ছে আর্টিকেল বের হয়েছে, ওটা অলমোস্ট 50 পেজেস এর একটা আর্টিকেল, সেখানে শুধুমাত্র বলা হচ্ছে যে 2050-তে 2050-তে কোন কোন জব থাকবে আর কোন কোন জব ডিক্লাইনিং এ যাবে। একজন এইচআর হিসেবে এটা আমার জানা খুবই বেশি ইম্পর্টেন্ট, যে আসলে কোন কোন জবের ভ্যালু আমাদের করা উচিত। আমি যদি নাই জানি তাহলে আমি কি করে মানে আমার অর্গানাইজেশনকে বলবো যে তোমরা এই টাইপের মানুষ দেখো, এই স্কিলের মানুষ দেখো, বিকজ দিস ইজ হোয়াট দ্য ফিউচার নিডস। আমার আমার অ্যাক্টিভিটি খুব ছোট হলেও আমার এই টাইপের কনভারসেশন ওপেন আপের ফলে হয়তো চেঞ্জেস আসতে পারে, এবং আমার তখন আমারও বুঝতে হবে যে আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। আমি কি এখানেই বসে থাকতে চাই, অনেকে চায় কিন্তু ভাইয়া, এটা কিন্তু এরকম না যে আমি একটা জব পেয়ে গেছি আমি এখানেই বসে আছি এবং আমি ভালো নেই। অনেকে এই জবে এই পজিশনে এই লেভেলেই ভালো আছে এবং তারা এখানেই 10 বছর কাটিয়ে দিবে উইদাউট এনি কোয়েশ্চেন।
কিন্তু অবসলিট যাতে না হয়ে যায় সেজন্য আমি নিজেকে কোথায় দেখতে চাই, আমার ভিশনটা কি, এবং আমাকে ইমাজিন করতে হবে যে আমি ওইখানে আমি আমার যে পার্সোনাটাকে দেখতে পাচ্ছি তার কি কি ক্যাপাবিলিটিস অ্যান্ড কোয়ালিটিস অ্যান্ড স্কিলস আছে, সেইটাকে আমার ধীরে ধীরে টাইম ফ্রেমে ফেলে ওইভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। আমি যদি ভাবি যে না আমি এরকম একজন মানুষ হব যে খুব সুন্দর করে স্টেজে কনভারসেশন করতে পারি, তাহলে অবশ্যই আমার ছোটখাটো সেমিনার্সে যে কথা বলতে শিখতে হবে। আমি যদি নিজেকে দেখি যে না আমি খুব বেশি ফ্যাকচুয়াল ডাটা প্রেজেন্টেশন করার মতো একজন মানুষ, তাহলে অবশ্যই আমার স্ট্যাটিস্টিক্যাল দিকটা ডেভেলপ করতে হবে। মানে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেই অনুযায়ী আমার স্কিল সেটকে আমার ডেভেলপ করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। অ্যাবসলুটলি, খুবই চমৎকার বলেছেন আপু। বিকজ আপনি যেটা বলেন যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষজন তারা কিভাবে কাজ করতেছে, বিকজ এক একটা কোম্পানির এক একজনের কালচার থাকে আর কি, এবং ডিফারেন্ট হয়। সো তারা কিভাবে চিন্তা করতেছে, তারা কোন কাজগুলো করতেছে, কোন কোন আপডেট গুলো আসতেছে, সেটা কিন্তু আসলে আমরা লাইক পিয়ার্স বা কলিগস, অন্য ইন্ডাস্ট্রি পার্সনদের কাছ থেকে আমরা জেনে নিতে পারি। যে লার্নিং এর যে বিষয়টা, মাইন্ডসেটটা থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা বললেন যে এটা বলবো যে খুবই রিজার্ভড একটা পয়েন্ট, যে আসলে 2050-এ কোন কোন জব থাকবে। অলরেডি আমি যদি বলি 26-27-এও কোন কোন জবগুলো থাকবে না, সেই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে। সো থাকুক আর না থাকুক, এর থেকে কিন্তু আলটিমেটলি যদি সাপোজ কথা বলি ডিজাইনারের প্রয়োজন না থাকে, তার মানে সেটার এগেইনস্ট একটা নতুন কি বলে নতুন একটা ক্ষেত্র তৈরি হবে, সেখানে অবশ্যই লাগবে। সো এরকম না যে একদমই মানে অবসলিউট হয়ে যাচ্ছে, বাট যদি ডেভেলপ না করে, নতুন ক্ষেত্রগুলো না তৈরি করে নিজের জন্য, তাহলে কিন্তু আসলে সে অবসলিউট হয়ে যাবে। তারাই আসলে এই যে বিভিন্ন ধরনের নেগেটিভ ইনফরমেশন গুলো শেয়ার করে। যেমন দেখেন আমাদের এইচআর এর জন্য এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু খুব পাওয়ারফুল কোনো সফটওয়্যার ওরকম ভাবে আসে নাই। হ্যাঁ ঠিক আছে, আমাদের পেরোল সফটওয়্যার আছে, আমাদের মানে হায়ারিং সফটওয়্যার আছে, লিভ ট্র্যাকার আছে, ছোটখাটো জিনিসগুলো কিন্তু আছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু এইচআর পুরাপুরি ডেটা অ্যানালিটিক্স এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যদি পিপল সেন্ট্রিক যে স্ট্র্যাটেজিস গুলো বা যে কাজগুলো আমরা না মানে করে থাকি, যে মানে হিউম্যান টাচ যেখানে মানে ইরেপ্লেসেবল, সেই জিনিসগুলো যদি না থাকে, পরবর্তীতে কিন্তু পুরোটাই এইচআর ইজ বেসিকলি হোয়াট একটা সফটওয়্যার দিয়ে চালানো যাবে। কিন্তু আমি কিন্তু এটাও জানি যে না, আমার হিউম্যান টাচ এই প্রফেশনের দরকার এখনো পর্যন্ত আছে, এই জন্যই কিন্তু এখনো পর্যন্ত এইচআর কে এত ভ্যালু দেওয়া হয়। এবং পরবর্তীতে যেই কয়জন মানুষ ডেটা অ্যানালিটিক্স করতে পারবে না এইচআর নিয়ে, মানে টোটাল এইচআর অ্যানালিটিক্স সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো জ্ঞান নেই যে একজন মানুষের টার্নওভার প্যাটার্ন কিরকম হতে পারে, একটা অর্গানাইজেশনে ট্রেন্ড কিরকম যাচ্ছে, তারা কিন্তু কখনো প্রবলেম আইডেন্টিফিকেশনই করতে পারবে না, পরেরটা তো পরেই গেল, তাই না? তো আমাকে আসলেই জানতে হবে যে আমার প্রফেশনসের ক্যারিয়ার গ্রোথের ট্র্যাজেক্টরিটা কোন দিকে ভবিষ্যতে যাচ্ছে, এবং সেইখানে আমার কি কি ল্যাকিংস আছে যদি আমি আমার নিজেকে সেলফ ডেভেলপমেন্টে ফেলতে চাই। অ্যাবসলিউটলি। এবং সেই ইয়া থেকে যদি বলি যে আপু, বর্তমানে এইচআর প্রফেশনালস যারা আছেন মেজরিটি কেস, কোন কোন চ্যালেঞ্জেস ফেস করছে বলে আপনি মনে করেন, এবং সেক্ষেত্রে ওভারকাম করার উপায়টা কি হতে পারে? আমি বাংলাদেশে আসার পরে মানে দুইটা জিনিস বাংলাদেশের প্রবলেম দেখতে পেয়েছি। ফার্স্ট অফ অল হচ্ছে এদের আমাদের দেশের রিক্রুটমেন্ট প্রসেস অনেক বেশি স্লো, অনেক বেশি স্লো অ্যাজ ইন আমাদের পপুলেশন এত বেশি এবং চাকরির জন্য উদ্গ্রীব মানুষজন এত বেশি এবং এত বেশি অ্যাপ্লিকেন্টস আমরা পাই যে প্রত্যেকটাকে ফেয়ার ভাবে সর্ট করতে করতে এবং প্রত্যেকটাকে প্রপার কনসেন্ট্রেশন দিতে দিতে অনেক বেশি লেন্দি টাইম হয়ে যায়, এবং একজন মানুষ তখন ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য জবে সুইচ করে, এবং তখন সে সুইচ করতেছে, পরে সেটা ছেড়ে তার ভালো জবটা আসলেও সে তখন আবার জাম্প ব্যাক ইন করতে পারে না, বিকজ তাদের সাথে অলরেডি একটা কন্ট্রাক্ট আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেইন চ্যালেঞ্জেস, যে আমরা হায়ারিং পুল বড় হওয়ার জন্য অনেক সময় প্রপার ক্যান্ডিডেট মিস করি বিকজ উই আর স্লো। সেকেন্ড অফ অল, একটা প্রবলেম আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, যেটা ইভেন আমার মধ্যেও আছে, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে
যা শেখানো হয় সেটাতে সেটার রিয়েলিস্টিক অ্যাপ্লিকেশন জব লাইফে অনেক সময় থাকে না, এবং সেটার জন্য আমরা যখন প্রথমেই জব লাইফের মধ্যে ঢুকি আমাদের অনেক কিছু, অনেক জ্ঞানের ল্যাকিংস থাকে, যেটা ইটস কাইন্ড অফ ফ্রাস্ট্রেটিং। মানে আমি খুব ভালো স্টুডেন্ট হয়েও আমার এত বড় একটা স্কিল গ্যাপ রয়ে যাচ্ছে এবং আমি সেটার ব্যাপারে কিছু করতে পারতেছি না, এই জিনিসটা খুব বেশি বদার করে। ঠিক আছে, যেমন আমাদেরকে এখনো পর্যন্ত আমি ইভেন এটাও দেখছি যে মানুষের কম্পিউটার সার্টিফিকেট থাকলেও তারা এক্সেলের শর্টকাটস জানে না। খুব সিম্পল ব্যাপার, কম্পিউটার সার্টিফিকেট আছে, এক্সেলের শর্টকাট জানে না। তাদের অনলাইনের 5-6টা সার্টিফিকেটস আছে, বেসিক নলেজ নাই, কিছু বলতে পারতেছে না। মানে these are the things that are very challenging to understand, যে কোথা থেকে কি হচ্ছে, এবং প্রপার ক্যান্ডিডেটকে ওভাবে ভেট করাটাও খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় যখন, মানে ইউ হ্যাভ দ্য ব্যাকগ্রাউন্ড ডেটা টু সাপোর্ট ইউর ক্লেম, বাট ইউ ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি দ্য নলেজ টু গিভ এনি ইনপুট, তোমাকে নিয়েও আমরা বিপদে পড়বো। এরকম একটা সিচুয়েশন মাঝে মধ্যে চলে আসে। সো দ্যাটস another one of the challenges. অ্যাবসলিউটলি না, এটা আসলে ওই আপনি শুরু দিয়ে বলেছেন যে অনেক মানুষের সাথে ডিল করতে হয়, লাইক বিভিন্ন সেক্টর বা বিভিন্ন জায়গার অফিস বা ফিল্ডে যদি বলি। সো আপনি যেটা বলেন যে অ্যাক্সেসিবল রাখতে হয়, সো এটা কিন্তু আসলে নট এ ইজি টাস্ক। এবং আমাদের দেশে আসলে সামটাইমস কিছু পার্সেন্টেজ প্রফেশনালস আছে যে হ্যাঁ আজকে এখানে আসছি কালকে একটা জায়গায় ভালো সুইচিং ইয়েটা বেশি থাকে আর কি। সো এইগুলো আসলে ওই যে হিউম্যান বিংস নিয়ে আসলে কাজ করার মানে অনেক ডিফিকাল্টিস আছে। হ্যাঁ, হ্যাঁ। একজন কমেন্ট করেছেন যে আমাদের দেশে বাংলাদেশকে পজিটিভলি করেছেন যে মোহাম্মদ আমানুল্লাহ আমান, উনি বলেছেন ভেরি গুড এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার ইজ অ্যাভেলেবল ইন বাংলাদেশ। না, সেটা তো অবশ্যই আরো অ্যাডভান্স, আপু আসলে যেটা বলতে চাচ্ছিল যে আরো অ্যাডভান্স লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায়, অবশ্যই আমাদের দেশে এটা ডেভেলপ হবে, আরো অ্যাডভান্স লেভেলে আছে, আরো হবে। সো এক্স্যাক্ট। আপু যে পয়েন্টে আসতে চাই যে স্টুডেন্টসরা যদি এইচআর প্রফেশন, যারা বিশেষ করে একটা ইয়ে থাকে যে আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়েছি, আমি হয়তো বা এইচআর নিয়ে এইচআর এর উপর মেজর করেছি, সো অনেক ধরনের ইয়ে থাকে যে ফিনান্স বা মার্কেটিং নিয়ে যারা পড়ছে অথবা তারা এইচআর আসতে পারবে না, কথার কথা এরকম একটা মিসকনসেপশন। সো আপনাকে যদি একটু এই বিষয়ে একটু বলতেন যে যারা এইচআর প্রফেশনাল হতে চায় তাদের আসলে মেজর এইচআর এ বা তাদের আসলে মেজরটা কতটুকু ইম্পর্টেন্ট, বা এইচআর এর বাইরের কেউ মেজর করে এসেও কি এই প্রফেশনে শুরু করতে পারে কিনা সেটা যদি একটু বলতেন। এখনো পর্যন্ত পারে, কিন্তু কয়েকদিন পর থেকে আর পারবে না, বিকজ এইচআর এর অনেক খুঁটিনাটি টার্মিনোলজিস আছে যেগুলো চাকরির প্রথম দিন থেকে আপনার লাগবে। আপনি যদি সেই টার্মিনোলজি নাই জানেন তাহলে আপনি পিপলকে সেই সাপোর্টটা দিবেন কি করে? ঠিক আছে, এইচআর এর কিছু সেকশনস গুলো আছে, যেমন একটা সিম্পলি বলি, একটা রিক্রুটমেন্ট প্রসেস অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চালাতে হয়। ঠিক আছে, বেসিক এইচআর এর সবচাইতে বেসিক জিনিস যে আপনি সিভিতে কি কি দেখবেন। আপনি একজন প্রফেশনাল, আপনার একটা অর্গানাইজেশনে একটা পজিশনের ঘাটতি আছে, আপনার কাছে 10টা সিভি আছে, আপনার 10টা সিভিতে দেখার টাইম হচ্ছে এর মধ্যে আপনার ডিসাইড করতে হবে যে কোন 3টা বেস্ট ক্যান্ডিডেট, এবং আপনি আগামীকালকে তাদেরকে হয়তো পরীক্ষার জন্য ডাকবেন। আপনি কি কি স্কিলস দেখবেন। এটা একজন যদি ফাইন্যান্সে মেজর করে, খুব ভালো কথা, সে ফাইন্যান্সে মেজর করছে, তাহলে কিন্তু সে শুধু বুঝতে পারবে যে একজনের সিভি দেখে যে সে ফাইন্যান্সে কত ভালো বা কত খারাপ, বা সে আদৌ ওই সেকশনে ফিট করে কিনা। একজন এইচআর কে কিন্তু ট্রেনই করা হয় প্রত্যেকটা জব ডেসক্রিপশনে, জব রোলে কি কি কোয়ালিটিজ এন্ড কেপাবিলিটিস লাগবে। আমাদের মাঝে একটা ট্রেনিং হয়েছে যে কিভাবে জব ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে পজিশনস অ্যাডভার্টাইজ করতে হয়, এইটার উপরে যেতে আমরা বুঝতে পারি যে আমরা যদি জবের ব্যাপারে বা জবের ইনডেপথ নলেজ যদি আমরাই না জানি তাহলে আমরা হায়ার করব কি করে, তাই তো? তো হচ্ছে এইভাবে মানে খুব বেসিক জিনিসপাতিগুলো শেখানো হয়, এবং সেইগুলোর উপরে যদি আমাদের একাডেমিক নলেজ না থাকে, ইটস গোনা বি ভেরি হার্ড ইন দ্য ফিউচার টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড
যে আদৌ ওই পার্সনটা ওই জায়গায় ফিট কিনা। আমাদের এইচআর এর কিন্তু আরেকটা মেজর দিক আছে, যেটা হচ্ছে আমরা কিন্তু এক্সিস্ট করি আদার ফাংশনসকে সাপোর্ট করার জন্য। আমরা যেরকম পিপল আর ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেরকম ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করি, আমাদের কিন্তু আরেকটা মেজর টাস্ক হচ্ছে বাকি সব ডিপার্টমেন্টকে সাপোর্ট করা। তো আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যাপারে, প্রত্যেকটা জব রোলের ব্যাপারে, প্রত্যেকটা জবের কি টাইপের লোক লাগবে এবং সেটার পজিশন কি হবে, সেটার গ্রেড কিরকম হবে, এইসব ব্যাপারে কিন্তু আমাদের নলেজ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এটাও ইম্পর্টেন্ট জানার যে হচ্ছে তার সাকসেশন প্ল্যানিং কোন দিকে যাবে। একজনকে আমি নিলাম একটা টেম্পোরারি পজিশন ফিল আপ করার জন্য, আদৌ সে 10 বছর এখানে টিকতে পারবে কিনা, আমার কিন্তু এটা প্রথম 5 মিনিটে তাকে দেখে জাজ করতে হবে। দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং পার্ট অফ দ্য জব। সো এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে মেজর সেকশনস গুলা থেকে এইচআর যারা আসতেছে তারা বিভিন্ন মানে কি বলবো, শুধু একটা কি বলবো জাস্ট এইচআর মেজর নিয়ে জব সেকশনে ঢুকে যাচ্ছে। আমি ফরচুনেট যে আমি ব্যাচেলার্স করেছিলাম এইচআর, এই জন্য অন্যান্যদের থেকে হলেও একটু বেটার নলেজ আমার আছে। বাট ভবিষ্যতে হয়তো যদি স্পেসিফিক এইচআর নলেজ না থাকে বা স্পেসিফিক এই লাইনে পড়াশোনা না হয়, তাহলে হয়তো বা নেওয়া হবে না। বুঝতে পেরেছি, খুবই চমৎকারভাবে বলেছেন আপু। সো আমরা প্রায় শেষের দিকে। একটু যদি সংক্ষেপে আপু একটু শেয়ার করেন, যারা বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই কোন কোন স্কিলস গুলো তাদের ডেভেলপ করা উচিত এবং কোন কোন বেসিক নলেজ তাদের ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার এখানে কমেন্ট হচ্ছে যে সফট স্কিলস এর দিকে ফোকাস করা। আমি খুব বেশি চাই যাতে আমাদের যারা ইয়াং প্রফেশনালসরা আসবে নতুন, তারা যাতে খুব ভালো মতো এটা শিখে যে কিভাবে একজন মানুষকে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। দিস ইজ, আমি আবার বলতেছি, ইটস গোনা সাউন্ড ভেরি টিপিক্যাল যে বারবার এক কথাই কেন বলা হচ্ছে, বাট একজন মানুষকে আপনি কথা দিয়ে অনেক কিছু বোঝাতে পারবেন, যেটা হয়তো আপনার সিভি দেখে বোঝাতে পারবেন না। দ্য ফার্স্ট ইমপ্রেশন, দ্য ফার্স্ট 5 minutes, দ্য ফার্স্ট হাউ পিপল পারসিভ ইউ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ নেটওয়ার্কিং। ইউনিভার্সিটিতে বসে যত বেশি প্রফেশনালসদের সাথে কানেকশন বানানো যায়, যত মানুষের কাছ থেকে যত টাইপের জ্ঞান নেওয়া যায়, প্লিজ ডু দ্যাট। আপনি আজকে ধরেন আমি ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম বা একটা সেমিনার হচ্ছে, ওখানে 2 জন স্পিকার আসলো, হয়তো একজন হচ্ছে গ্রামীণফোনের, একজন হইতেছে ব্র্যাকের, মেবি। আপনি 2 জনের কাছে গেলেন এবং খুব পোলাইটলি তাদেরকে বললেন যে আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ। কানেকশন হয়ে গেল, এবং ধরেন পরবর্তীতে 2টা কোম্পানির কোনো একটাতে আপনি ইন্টারভিউতে আপনাকে ডাকা হলো, তখন হয়তো ওই লোকটাই আপনার ইন্টারভিউতে বসে আছে এবং সে বলবে যে না, এই ছেলেটা তো ভালো বা এই মেয়েটা তো ভালো, একে তো আমি ওইখানে গিয়ে দেখেছিলাম, খুব ভালো মতো কথা বলেছে। দ্যাট ইজ দ্য পজিটিভ রিইনফোর্সমেন্ট দ্যাট ইউ নিড। আপনার নিজেকে সেল করার জন্য ওই ওই মোমেন্টটাই এনাফ যে আপনি কতটা পোলাইটলি, কতটা সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতেছেন ইন ফ্রন্ট অফ আ অ্যাকচুয়াল প্রফেশনাল। অ্যান্ড লাইফে সবার না আসলে ছোটখাটো মাইনর সেটব্যাকস থাকে, ঠিক আছে? সবসময় আমি যেই জবটা চাই বা যেই জিনিসটা চাই বা যেই স্কিলটা চাই সেই সময়ে সেটা নাও হতে পারে। সেক্ষেত্রে আই উড সে দ্যাট জাস্ট don't focus on your negative skills. Focus on the things that you can actually do if you were given proper resources and time. তো সেই জিনিসটা নিজেকেও যেরকম বিশ্বাস রাখতে হবে, অ্যাকচুয়ালি করে দেখানোর চেষ্টাও করতে হবে। আর যদি কেউ এইচআর হতে চায়, তাহলে আর একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে খুব ভালো লিসেনার হতে হবে। দিনের অর্ধেক সময় যাবে মানুষের কমপ্লেইন শুনতে শুনতে, আর বাকি অর্ধেক সময় যাবে মানুষের কমপ্লেইনের সাথে ডিল করতে করতে, ঠিক আছে? সো ইফ ইউ আর নট আ গুড লিসেনার, কোনো কিছু হবে না। অ্যাবসলিউটলি, খুবই চমৎকারভাবে বলেছেন আপু। এবং আলটিমেটলি যে বিষয়টা স্টুডেন্টসদেরকে মাথায় রাখা উচিত, আসলে কেউ চাইতে হবে তাদেরকে যে আসলে তারা কি করতে চায়, এবং সে অনুযায়ী আপনি যেটা বললেন এটা কিন্তু আসলে একটা অনেক বড় ফিলোসফিক্যাল কথাও হয়ে গেছে, বাট এটা ট্রু। আমরা যদি কন্টিনিউয়াস নেগেটিভ কথাবার্তা, বিষয়, টপিকের মধ্যে থাকি,
এক্স্যাক্টলি। তারাও কিন্তু আসলে ইন্টারনালি একটা বিষ তৈরি হয়, যেটা তাকে আসলে বিভিন্ন ভাবে মানে ক্ষতিগ্রস্ত করে। সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকা, পজিটিভ বিষয়ের সাথে কানেক্টেড থাকা হয়ে যাবে অটোমেটিক, বাট ওই ফ্লোটা ধরে রাখতে হবে আর কি। সো এটা নিজেকে খুবই ইম্পর্টেন্ট। এবং যত বেশি সম্ভব, যত বেশি পারা যায়, আর যত ভালো সাপোর্ট সিস্টেম আপনি আশেপাশে ক্রিয়েট করতে পারবেন, সেটা এক্স্যাক্টলি ফ্রেন্ড হোক, পিয়ার্স হোক, মেন্টরস হোক, যেভাবে যত বেশি স্ট্রং সাপোর্ট সিস্টেম আপনার হবে, আপনি তত দ্রুত এবং তত সুন্দরভাবে মানে নিজেকে প্রফেশনাল লাইফে সেট করতে পারবেন। অ্যাবসলিউটলি। জিনোপা, থ্যাংক ইউ সো মাচ। উইকডেতে আসলে রাতের বেলা এরকম ইনফরমেশন শেয়ার করার মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা এবং তাদেরকে আসলে কিছু গাইডলাইন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাকে আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন এবং ক্যারিয়ারের আরো সামনে আপনি এগিয়ে যান, সেই কামনা করছি। Thank you so much, Bhaiya. Thank you for inviting me into this platform. I'm really happy. আবার কথা হবে ইনশাল্লাহ। জি, আল্লাহ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন ভাইয়া। থ্যাংক ইউ। ওয়েলকাম।